হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, রাষ্ট্রকূটদের রাজনৈতিক কাঠামো। ঠিক আছে, এটা কিন্তু এনইপি 3rd সেমিস্টারের মেজর 5 হিস্ট্রি তোমাদের আজকে আলোচনা করব। ঠিক আছে, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তার ডিটেলসটা দিচ্ছি আমরা এখনই। আমাদের পুরো ডিটেলসটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার এখানে দেওয়া আছে 7076398606 এবং 6295916282 নাম্বার। ঠিক আছে, তো আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা 3rd সেমিস্টারে পড়বে তাদের মেজর কোর্স রয়েছে 1199 রুপিস পুরো, আর মাইনর কোর্স রয়েছে 699 রুপিস। তোমরা যারা ভাবছো যুক্ত হবে আমাদের সঙ্গে তারা অতি সত্বর দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের সঙ্গে। চলো শুরু করছি আজকের ক্লাসটা রাষ্ট্রকূটদের রাজনৈতিক কাঠামো নিয়ে। দেখো, প্রথমত একটু জেনে নাও যে বিশেষ করে আমাদের দক্ষিণ ভারতের কোন পোর্শনটায় রাষ্ট্রকূটরা বসতি স্থাপন করেছিল। বলছে রাষ্ট্রকূট সাম্রাজ্য প্রায় 753 থেকে 982 খ্রিস্টাব্দ পর্যন্ত দাক্ষিণাত্যের এক শক্তিশালী সাম্রাজ্য ছিল। কারণ আমরা দেখতেই পারি যে তাদের যে গঠন সাম্রাজ্যের, সেটা কিন্তু বিস্তীর্ণ একটা এলাকা জুড়ে তাদের কিন্তু গঠন আমরা লক্ষ্য করতে পারি। তো বলছে যার রাজনৈতিক কাঠামো সুসংগঠিত এবং বিকেন্দ্রীভূত ব্যবস্থার সংমিশ্রণ ছিল। এই কাঠামোতে কিন্তু রাজা ছিলেন সর্বময় কর্তা, কিন্তু শাসন কার্য পরিচালনায় তাকে বিভিন্ন স্তরের কর্মচারী ও স্থানীয় স্বায়ত্তশাসনমূলক সংস্থা কিন্তু সহায়তা করত। তাহলে রাজাকে তার রাজকার্যের ক্ষেত্রে বিভিন্ন যে স্বায়ত্তশাসনযুক্ত সংস্থা, সেই সংস্থাগুলো কিন্তু তাকে অবশ্যই সাহায্য করত। তো এইবার রাষ্ট্রকূটদের কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে আমরা একটু জেনে নিই। কি বলছে দেখো, রাষ্ট্রকূট সাম্রাজ্যের কেন্দ্রে কিন্তু ছিল মহারাজাধিরাজ বা পরম ভট্টারক উপাধিধারী রাজা। তিনি ছিলেন সর্বোচ্চ আইন প্রণেতা, বিচারক এবং সামরিক বাহিনীর কিন্তু প্রধান। রাজাকে সাহায্য করার জন্য একটি মন্ত্রী পরিষদ ছিল, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকতো কিন্তু প্রথমত প্রধানমন্ত্রী, যেটা মহাসন্ধি বিগ্রাহক তিনি ছিলেন। কোষাধ্যক্ষ মহাক্ষ পটলিক ছিলেন। প্রধান সেনাপতি মহামাত্য নামে পরিচিত ছিলেন, ইত্যাদি নিযুক্ত কিন্তু ছিলেন। বলছে এই মন্ত্রীরা সাধারণত বংশানুক্রমিক ছিলেন এবং প্রশাসনিক কাজে রাজার প্রধান পরামর্শদাতা হিসাবেই কিন্তু তারা কাজ করত। নেক্সট পয়েন্ট চলে আসবে প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন। বলছে শাসন কার্যের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন ভুক্তিতে বা প্রদেশে বিভক্ত করা হয়েছিল। প্রতিটি ভুক্তির প্রধান ছিলেন একজন রাষ্ট্রপতি বা বিষয়পতি। তিনি সরাসরি রাজা দ্বারা নিযুক্ত হতেন। রাষ্ট্রপতির অধীনে ছিল বিষয় জেলা, যার প্রধান ছিলেন কিন্তু বিষয়পতি। এর নিচে ছিল নাড়ু উপজেলা, তো এবং সবার নিচে ছিল গ্রাম। গ্রাম ছিল প্রশাসনের বা শাসনের ক্ষুদ্রতম একক এবং এর স্বায়ত্তশাসন ছিল উল্লেখযোগ্য। গ্রামগুলি গ্রামপতি বা মহত্তর দ্বারা পরিচালিত হতো, যারা গ্রাম সভার সাহায্যে স্থানীয় বিবাদ নিষ্পত্তি এবং রাজস্ব কিন্তু আদায় করতেন। ওকে, বোঝা গেল বিষয়টা? আচ্ছা, তারপরে কি বলছে দেখো, সামরিক ব্যবস্থা। এবার যদি আমরা সামরিক ব্যবস্থার কথা জানতে চাই তাহলে কি দেখবো, রাষ্ট্রকূটদের একটি শক্তিশালী এবং সুসংগঠিত সেনাবাহিনী ছিল তাদের অধীনে, যারা যুদ্ধ বা কোনো সাম্রাজ্য যদি তাদেরকে অ্যাটাক করতে আসতো তাহলে সেই সামরিক শক্তির দ্বারাই কিন্তু তারা তাদের আটকাতো। বলছে সেনাবাহিনীর প্রধান ছিলেন রাজা স্বয়ং। রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানে সামরিক ঘাঁটি স্থাপন করা হয়েছিল। অশ্বারোহী, পদাতিক, হস্তি বাহিনী এবং নৌবাহিনী, যদিও এর গুরুত্ব তুলনামূলকভাবে কম ছিল, নিয়েই কিন্তু গঠিত ছিল তোমার এই বাহিনী। তাহলে অশ্বারোহী মানে কি, যারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে। পদাতিক বাহিনী কি, যারা পায়ে হেঁটে ঢাল তলোয়ার নিয়ে যুদ্ধ করে। এবং হস্তি বাহিনী বলতে যারা হাতে চড়ে যুদ্ধ করে। এবং ফাইনালি নৌবাহিনী বলতে যারা জলে নৌকা নিয়ে বা জাহাজ নিয়ে যারা যুদ্ধ করে, সেই বাহিনী দিয়েই কিন্তু গড়ে উঠেছিল রাষ্ট্রকূটদের সামরিক বাহিনী। নেক্সট রাজস্ব ব্যবস্থা। রাজস্ব ব্যবস্থা বলতে ট্যাক্সেশন সিস্টেমটা কেমন ছিল, ট্যাক্স ব্যবস্থা, কর ব্যবস্থা। বলছে রাষ্ট্রকূটদের আয়ের প্রধান উৎস ছিল ভূমি রাজস্ব, মানে জমি থেকে যে ট্যাক্সটা পেত সেটা দিয়ে কিন্তু রাষ্ট্রকূট রাজবংশগুলো চলতো। যা উৎপাদিত ফসলের 1/4। মনে করো কোনো জমিতে 4 ভাগ ফসল উৎপাদন হলো, তার মধ্যে 1 ভাগ কিন্তু দিতে হবে ট্যাক্স বা রাজস্ব। বলছে 1/6 পর্যন্তও কিন্তু আবার আদায় করা হতো, মানে 6 ভাগের 1 ভাগ না হলে 4 ভাগের 1 ভাগ কিন্তু আদায় করা হতো রাজস্ব। এছাড়াও বাণিজ্য শুল্ক, বাণিজ্য করার উপরে ট্যাক্স দিতে হতো। জরিমানা, কেউ যদি মনে করো কোনো ফাইন দিত কোনো কাজের জন্য, এবং বিভিন্ন প্রকারের কর থেকেও কিন্তু আদায় করা হতো। বলছে সামগ্রিকভাবে রাষ্ট্রকূটদের রাজনৈতিক কাঠামো একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসন এবং দক্ষ প্রাদেশিক প্রশাসন এবং গ্রামের সীমিত স্বায়ত্তশাসনের এক
ভারসাম্যপূর্ণ ব্যবস্থা ছিল, যা সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী সমৃদ্ধি এবং স্থিতিশীলতায় কিন্তু সহায়তা করেছিল। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম রাষ্ট্রকূটদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে। তো স্টুডেন্টস, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলিতে পড়ছো, তোমরা আমাদের থেকে নোটস পত্র নিতে চাও, প্রত্যেকটা সাবজেক্টের নোটস পত্র আমাদের কাছ থেকে পেতে পারো। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার নাম্বার 1 ইউটিউব চ্যানেল, সেটা হচ্ছে আমাদের, এবং মোস্ট ট্রাস্টেড সেন্টার হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো যারা ভাবছো যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।